হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অবশ্যই LB24 এর সাথে আছেন টু ওয়াচ চিটচ্যাট শো। আমি হাফসা ইসলাম চলে আসছি আবারও আপনাদের সাথে। আজকে আমি যে দুজন গেস্ট নিয়ে আসছি তাদের সাথে পরিচয় হওয়ার আগে একটু বলতে চাই, আমাদের যে প্রজন্ম যারা ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল করবে তাদেরকে কিন্তু আমরা অনেক সময় মিসগাইড করে থাকি। সেরকমই কিছু কিছু বাচ্চারা এই দেশে চলে আসছে যারা স্টুডেন্ট হয়ে। তো হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুজন স্টুডেন্টদের সাথে যারা অনেক কষ্ট করে লন্ডনের মাটিতে আছেন, বা এত স্টুডেন্টরা আসছেন যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি না যে তারা কিভাবে কষ্টতে বা কী রকম আছেন। তো চলেন পরিচয় হই। প্রথমে আমার সাথে আছেন গাজী সাইফুল। সাইফুল, ওয়েলকাম টু দ্য শো। আপনাকে ধন্যবাদ। একই সাথে LB24 কে এবং এর কলাকুশলীর উল্লেখবিন্দুকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তোমাকে, তুমি তোমার সময় থেকে আমাদেরকে দিয়েছো। তারপর আমার সাথে আছেন রাবিয়া নিশি। আমি নিশি বলে ডাকি তারে বেশি, কারণ রাবিয়া নামটা মনে থাকে না। তার সাথে আমার আসলে ওই রকম পরিচয়। তো নিশি, ওয়েলকাম টু দ্য শো। Assalamu alaikum. Thank you Walaikum assalam. for LB24, and I'm so glad to hear because they just invite me to come here. So আমি খুব বেশি খুশি, আর আপনাকেও খুব বেশি, আপনাকে দেখে আরো বেশি খুশি, কারণ আমি খুব আপনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক। আসলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আপনার মতো মানুষ একজনকে আমি পেয়েছি, আর আপনি আমার এখন স্টিল হচ্ছে আপনি প্রেজেন্টার। সো আমার থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তো তোমাকে গাজী সাইফুল বলবো না গাজী বলবো না সাইফুল বলবো? গাজী বলে রাখতে পারেন। গাজী। আচ্ছা, ধন্যবাদ গাজী। তো গাজী, কতদিন হয় তোমার এই দেশে আসা? কিভাবে আসছো? জানি তুমি স্টুডেন্ট, বাট কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করতে আসছিলা? যে আমি এসেছি 2022-তে জানুয়ারিতে। তো আমার ইউনিভার্সিটি ছিল কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এবং আমি এসেছিলাম মাস্টার্স প্রোগ্রামে বিজনেস মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে। অ্যান্ড নিশি, তুমি? আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করতেছি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাস, পপুলার, অ্যান্ড মাস্টার্স কোর্স। দ্যাটস গুড। তো কাজী, তুমি এখানে আসার আগে বাংলাদেশে তোমার যদি একটু ব্যাকগ্রাউন্ড বলো, কী নিয়ে পড়াশোনা করেছো, আর এইখানে তুমি স্টুডেন্ট হয়ে কী কারণে এসেছো? আমি প্রথমত আমার যে এইচএসসি সেটি চট্টগ্রাম শহর থেকে কমপ্লিট করি, চট্টগ্রাম গভর্নমেন্ট মহসিন কলেজ। দেন আমি সেখান থেকে চিটাং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা শেষ করি। দেন আমি 2017-তে সেপ্টেম্বরে চায়নাতে যাই, সেখান থেকে আমার ব্যাচেলরটা কমপ্লিট করি একই মেজরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। দেন আমি এখান থেকে কোভিড তো শুরু হয় 2020-এ, সবাই জানেন। তো সেই অবস্থায় আমি চায়না থেকে বাংলাদেশে ব্যাক করি। তো সেই সময়টিতে যেটা হয়, তো ওখান থেকে আমি আমার যে বাকি যে সেশনগুলো, দুটো সেমিস্টার শেষ করি, এবং একটা পর্যায়ে ফিল করি লাইক অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে যে ইউকে লাইফটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল, বা স্টুডেন্টদের জন্য একটা ভালো একটা সুযোগ হতে পারে একটা গুড এডুকেশনের এবং লাইফ সেটেলমেন্টের ক্ষেত্রে বা জব পারপাস। তো এই ধরনের একটা ড্রিম নিয়ে আসলে এখানে আসা, এবং একই সাথে আমার বাংলাদেশে কিছু সিচুয়েশনও ছিল যার কারণে আমাকে এখানে আসতে হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি পড়াশোনা করেছো? জি জি। বাংলাদেশের, তারপরে চায়নাতে। তাহলে তুমি এখানে বিজনেস নিয়ে কেন? বিজনেসটা আসলে আমার এই দেশে আসাটা যদি বলি অনেক ক্ষেত্রে পরিকল্পিত, আবার অনেক ক্ষেত্রে অপরিকল্পিত, দুটোই। এবং আমি পড়াশোনার পাশাপাশি যেটা ছিল আমার, বাংলাদেশে আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। তো সেটা ছিল আমার বিসাইড স্টাডি। তো আমার এমন কিছু সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে আসলে আমার হাতে সময়টা এত বেশি শর্ট ছিল, মানে নিজের পছন্দ বা অপছন্দের চেয়ে আমার কাছে মনে হচ্ছিল যে তখন দেশ থেকে বের হয়ে যাওয়াটাই আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো তুমি দেশ থেকে বের হওয়ার আগে মানুষ একটা রিসার্চ করে না যে আমি একটা দেশে যাব, নতুন একটা দেশে যাব। আমি শিওর তুমি এই দেশে আগে আসোনি। তো একটা দেশে যাব, এই দেশের যে সিচুয়েশন, পলিটিক্যাল বা যে ইকোনমিক্যাল সিচুয়েশন, বা এগুলো কি স্টাডি করেছো?
মোটামুটি ধারণা ছিল, খুব বেশি ধারণা না থাকলেও মোটামুটি ধারণা ছিল যে এই ধরনের সিচুয়েশনগুলো আমার হয়তো এখানে আসার পরে ফেস করতে হতে পারে। তবে আপনি জানবেন হয়তো কোভিডের পরবর্তী সিচুয়েশনে অনেকগুলো দেশ আসলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিল। যেমন আমি বলতে পারি আমি চায়নাতে ছিলাম 3 ইয়ার্স। তারাও বেশ কয়েক বছরের জন্য তাদের ভিসা, স্টুডেন্ট যে ভিসা যে প্রসিডিওরগুলো সেগুলো টোটালি অফ করে দিয়েছিল। ইভেন বেশ কিছু এম্বাসি যেগুলো হচ্ছে আপনার কোভিডের কারণে তাদের কার্যক্রমগুলো আসলে সেভাবে কন্টিনিউ করতে পারছিল না। তো এটিও একটা বড় কারণ ছিল যে এম্বাসিগুলোতে আসলে ডেট পাওয়ার ক্ষেত্রে ভিসা সাবমিশনের জন্য তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছিল। কিন্তু আমার যে সিচুয়েশন সেটা আসলে আমাকে ক্যারি করে নাই যে আরো কিছুদিন সময় বাংলাদেশে থেকে আরেকটু হয়তো রিসার্চ করে খোঁজ খবর নিয়ে মুভ অন করার জন্য। কিন্তু আমার সিচুয়েশনটা এমন ছিল যে আমাকে মুভ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো সেটাও একটা বড় কারণ ছিল যে আসলে আমি এই মেজরে বা মাস্টার্স প্রোগ্রামে এই ইউনিভার্সিটিতে মানে খুব তড়িঘড়ি করে চলে আসার ক্ষেত্রে। ধন্যবাদ। তো নিশি, তোমার এই যে স্টুডেন্ট হয়ে আসা, এইটা কিভাবে মাথায় আসলো যে আমি স্টুডেন্ট হয়ে লন্ডন যাব, লন্ডনে গিয়ে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব? আর তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বাংলাদেশে? ওকে, বেসিক্যালি হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম তো সেক্ষেত্রে আমার সাবজেক্টটা ছিল ল। আমি লতে পড়াশোনা করেছিলাম। তো আমার মা ছোট থেকে একটা কথা বলতো, ওনার খুব ইচ্ছা ছিল ব্যারিস্টারি করাবেন। তো তখন আসলে বুঝতাম না যে আসলে ব্যারিস্টার জিনিসটা কি। তো আমি জানতামও না যে ব্যারিস্টার শুধু লন্ডনেই হয়, এই বিষয়টা আমার কোনো ধারণা ছিল না। তো আমার আম্মু মারা যাওয়ার পর তো আমি বেসিক্যালি লতে আমার পড়াশোনার পিছনে একটা রিজন ছিল যে আমার আম্মুদের ফ্যামিলিগত মানে জমি নিয়ে একটু ঝামেলা ছিল। তো বাংলাদেশে যে জিনিসটা হয়, ক্ষমতা যার আসলে হচ্ছে কেস তার, জয় তার। তো সেক্ষেত্রে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল যে আমি একজন লয়ারের সাথে কথা বলতে গিয়েছিলাম। তো তখন আমি 13 ইয়ার্স, তখন অনেক ছোট ছিলাম, আমার মা বেঁচে ছিলেন। তো উনি যে জিনিসটা করেছিলেন যে টাকা যে অ্যামাউন্টটা ছিল ওটা অনেক বেশি ছিল, আর আমার মা ছিল মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। তো সেক্ষেত্রে তার পক্ষে লয়ার হায়ার করা পসিবল হয়নি। তো যার কারণে আমাদের জমিটা নিয়ে এখনও অনেক সমস্যা হয়েছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি কখনো লয়ার হই বা আমি যদি কখনো এই সাবজেক্টে পড়াশোনা করি, তাহলে আমি এই মানুষগুলোর জন্য বা গরিব মানুষগুলো যাদের সামর্থ্য নেই সেই কেসগুলো আমি অবশ্যই লড়বো। তো সেখান থেকে প্ল্যানিং, তারপর তো আমার যে চেয়ারম্যান ম্যাম ছিল তিনি খুবই সাপোর্টিভ ছিলেন। উনি আমাকে 50% স্কলারশিপে হচ্ছে ইউনিভার্সিটিতে করেন, উত্তরা ইউনিভার্সিটি ছিল। দেন সব কিছু ভালো চলছিল। আফটার দ্যাট আমি হঠাৎ করে সিলেটে মুভ অন হয়ে যাই। আর যিনি হচ্ছে আমি তার প্রতি আসলে কখনোই আমি এই জায়গায় যে আছি ওই মানুষগুলোর জন্য, তারা আমার রক্তের কেউ না, কিন্তু তারা আমাকে অনেক সাপোর্ট করে গেছে, অনেক বেশি। যিনি হচ্ছে শিপু ভাইয়ার ফ্যামিলি, তারা অনেক সাপোর্ট করছে। দেন আমার ফ্রেন্ড মেজবা, তারা ফারহানা, এরা সবাই সাপোর্ট করছে আসলে। তো হঠাৎ করে তারা বললো যে তুমি তো মানে আইএলস ট্রাই করো, দেখো তোমার আইএলস করলে কি হয়। তো আমি ওই সময় আইএলসে ট্রাই করি। তো আনফর্চুনেটলি মানে আমার রেজাল্টটাও হয়ে যায়, আইএলসে ভালো একটা রেজাল্ট হয়। দেন হচ্ছে ওই প্রতিষ্ঠানে আবার আমি জব করি। না সরি, মানে হয়ে গেছে, আই এম সো সরি। মানে ওখানে মানে আমার ওই জায়গাটাতে আমার রেজাল্টও হয়ে যায়। দেন এখন আমাকে ওই মুহূর্তে শিপু ভাইয়া বললো যে তাহলে একটা কাজ করো, তুমি অ্যাপ্লাই করো, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করো। তখন আমি বললাম আমার পক্ষে তো পসিবল না, এত টাকা পয়সা আসলে এইখানে মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন তখন ওটা আমার কাছে, কারণ আমার কাছে এটা ছিল না। পরে আমি রিসার্চ করলাম যে না, ব্যারিস্টারি পড়তে শুধু লন্ডনেই যেতে হয়, কিন্তু ব্যারিস্টারি পড়তে প্রচুর পরিমাণ টাকা লাগে। তো যার কারণে আমি ট্রাই করছিলাম। পরে আমি ডিজিটাল মার্কেটিংয়ে আমি অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে আমার পক্ষে ওই সামর্থ্যটা ছিল না, কারণ আমার ইউনিভার্সিটি আমাকে অলমোস্ট 7,000 পাউন্ড তারা স্কলারশিপ দিয়েছিল। সো সেক্ষেত্রে এটা আমার বিগ অপরচুনিটি ছিল, এবং আমার ফ্রেন্ড সার্কেল তারাও আমাকে অনেক হেল্প করছে। তারাও আমাকে মানে এই দেশে আসার জন্য তারাও কেউ 30,000, 40,000, 50,000 যে যত পারছে আমাকে হেল্প করছে। তাদের সাপোর্ট না হলে হয়তো বা আমি এখানে আসতে পারতাম না। তো ওই ক্ষেত্রে আমার এখানে আসা, এখন আমি স্টাডি করতেছি। দেন আমার ইউনিভার্সিটিও অনেক হেল্পফুল। তো এতটুকুই, আর কিছু না।
তো তুমি একটু আগে বললা যে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল লয়ার হওয়ার তোমার আম্মার কারণে, তা এখন ডিজিটাল মার্কেটিং। ওকে, এক্ষেত্রে হচ্ছে আমার যে এখন যে প্ল্যানিংটা, আমি যে ফিউচার প্ল্যানিং করেছি সেটা হচ্ছে আমার এখন প্ল্যানিং হচ্ছে আমি পিএসডাব্লিউতে যাব। আমার ইচ্ছা, যেহেতু আমার স্টাডি জুলাইয়ে শেষ হয়ে যাবে, তো আমার ইচ্ছা হচ্ছে পিএসডাব্লিউতে যাব। তো আমার ইচ্ছা ওই জায়গা থেকে আমি যতটুকু টাকা ইনকাম করে যে একটা পুঁজি, যেহেতু আমার তো দেশে টাকা পাঠাতে হবে না, যেহেতু আমার আব্বা আম্মা নেই, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ওই টাকাটা আমি পুঁজি করে জমা করে দেন হচ্ছে আমি চাচ্ছি যে এই দেশে আমি আবার লতে পড়াশোনা করতে চাচ্ছি। আমার টার্গেটটা হচ্ছে এটা, যে আমি এদেশের লতে পড়াশোনা করব। আর যেহেতু লতে পড়াশোনা করতে হবে, আমি চাচ্ছি যে আরেকটু নিজেকে ডেভেলপ করি, আরেকটু নিজেকে রিসার্চ করি। কারণ আমার যে প্ল্যানটা, আমি চাই যে বাংলাদেশের মধ্যে যেন আমার মানে আমার যেতে যে গল্পটা, সেটা যাতে প্রত্যেকটা মেয়ের একটা আইডল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি আমি নিজেকে আগে তৈরি করি, নিজেকে তৈরি করার পর আমি ওই জায়গাটাতে যেতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি এখন মানে আপাতত একটু স্টপ রাখতেছি, আমি নিজের একটা সঞ্চয় তৈরি করতে চাচ্ছি দেন। কারণ এদেশে আসার পর কল্পনা কি বাংলাদেশে থাকাকালীন করছো না ভাবছো যে এখানে এসে? বাংলাদেশে থাকাকালীন যে প্ল্যানটা ছিল, আমি তো তখন এত বেশি রিসার্চ করিনি। তো পরে তো আমি রিসার্চ করলাম, ল পড়তে গেলে, ব্যারিস্টারি করতে গেলে এই টাকাগুলো লাগবে, যেটা হচ্ছে অলমোস্ট 14,000 পাউন্ড, যেটা আমার পক্ষে পসিবল না। আচ্ছা, তো 14,000 পাউন্ড যখন এই জিনিসটা আমি থিঙ্ক করলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমাকে এই জায়গা থেকে একটা নিজের পজিশন তৈরি করতে হবে। এখানে আসার পর যখন আমি ফেস করলাম, কারণ এখানে আসার পর হয়েছে আমি অনেক প্রবলেম ফেস করছি, প্রচণ্ড পরিমাণ প্রবলেম ফেস করছি, ইভেন অনেক পরিমাণ মানুষের অ্যাবিউজের শিকার হয়েছি, যেগুলো আমাকে অনেক বেশি লাইক যখন আমি প্রথম এখানে আসার পর বেসিকলি তো মানে এনআই জবটা আসলে যেটাতে আসলে ঢোকা হয়নি। তো আমি কিছু বাঙালি একটা ক্যাফে শপে কাজ করতাম, কফি শপে। তো ওটা আমার প্রথম ছিল। তো ওখানে মানে আমি ভলেন্টিয়ার হিসেবে লাইক আমাকে নেওয়া হয়, পরবর্তীতে বলা হয়েছিল তার আমাকে পেমেন্ট করা হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ প্রথম যে কফি শপটা ছিল সেখানে আমাকে তারা মানে ওই যে আছে না যে দুর্বলতার সুযোগ নেয়, তো তারা প্রথমে জানতো আমার বাবা মা নেই, তো এইটার সুযোগে তারা আমাকে বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দিয়েছিল প্রথম যে জবটা ছিল। তো তারপর আমি একটু ইসলামিক মাইন্ডেড ছিলাম, তো সেখান থেকে আমি চলে আসি, জবটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি সেম আবার একটা কফি শপে মানে জয়েন হই। সেম কফি শপে আমি ভলেন্টিয়ার হিসাবে ঢোকার পর তারা বলেছিল আমাকে কাজ দেওয়া হবে এবং পেমেন্ট করা হবে, যে 1000 পেমেন্টের কথা বলা হয়েছিল। তোমার কাজ করা অ্যালাউড? আমার অ্যালাউ হচ্ছে 20 আওয়ার্স অ্যালাউড ছিল, 20 আওয়ার্সের বেশি আমি উইকলি কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার যে মালিক ছিলেন উনি বলেছিলেন যে উনি আমাকে কাজ দিবে, কিন্তু সেক্ষেত্রে ভলেন্টিয়ারি কাজ করতে বলেছিলেন। তো উনি বলেছিলেন কাজ যদি ভালো লাগে সেক্ষেত্রে উনি আমাকে পেমেন্ট করবেন, কিন্তু ইভেন আমার কাজ ওনার ভালোও লেগেছে, আমি খুব ভালো কাজও করেছি এবং ওনাকে আমি পেমেন্টও নিয়ে এসে দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি উনি আমাকে 500 পাউন্ড দিছে, আমার আর 500 পাউন্ড উনি আমাকে দেয়নি। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে একটা স্টুডেন্টের জন্য অনেক হার্ড, কারণ আমরা যে স্টুডেন্টরা আসি, কারণ আমরা যে প্রবলেমগুলো ফেস করি, আমরা এমনিই তো 20 আওয়ার কাজ করতেছি, দেন আমাদের 14,000 পাউন্ড টিউশন ফি, হিউজ টিউশন ফি, অ্যান্ড দেন আমাদের খাওয়া, আর ইউকে লন্ডনের মতো জায়গায় থাকা আসলে ঘর ভাড়া লাইক রেন্ট সো এক্সপেন্সিভ। তো আমরা স্টুডেন্ট যদি মানে এভাবে যদি কেউ 500 পাউন্ড কেটে নেয়, আমি 500 পাউন্ড দিয়ে লন্ডনের মতো জায়গায় আসলে থাকা পসিবল হয় না স্টুডেন্ট, আর এই ক্ষেত্রে তো টিউশন ফি তো ইম্পসিবল, একেবারেই পসিবল না। তো এক্ষেত্রে আমার অনেক বেশি মানে খুব বেশি খারাপ লাগছে। উনি যে বলেছেন কোনো কন্ট্রাক্ট সাইন করা হয়েছে বিটুইন? না, এই জিনিসটা আসলে এই দেশে তো নিয়ম যে কোনো জায়গায় কাজ নিলে 20 আওয়ার্স হোক আর 10 ঘন্টা হোক আর হোক একটা কন্ট্রাক্ট সাইন করতে হয়। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়তো বা ভুল হয়েছে, কারণ আমিও তো নতুন আসছি, আমারও তো আসলে এই জিনিসগুলো আসলে আমার রিসার্চ করা উচিত ছিল, কিন্তু আমি করিনি। কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছিল, সব কিছু হয়েছিল, এবং ওনার সাথে আরেকজন কলিগ ছিল, মানে উনি হচ্ছে পার্টনার ছিলেন, ওনার সাথেও আমার কথা হয়েছিল, উনি আমার উইটনেস ছিল। আর ওই 500 পাউন্ডও পেতাম না যদি আমার উইটনেসে হচ্ছে আমাকে সাহায্য না করতো।
ওনার যে পার্টনার ছিলেন উনি হচ্ছে সাহায্য করছে এবং উনি ওনার সাথে ফাইট করছে আমার জন্য। আর উনি ফাইট করার পর ওই মানুষটা আমাকে টাকা দিছে। উনি যদি ফাইট না করতো ওই 500 পাউন্ডটাও হয়তো বা আমি ওই মানুষটার কাছ থেকে পাইতাম না। জাস্ট ওই মানুষটার জন্য, ইভেন ওই মানুষটাও নাই, পার্টনারশিপও নাই, ওই মানুষটাও এখন ওই জায়গায় নেই, পার্টনারশিপে নাই। কিন্তু আমি ওই মানুষটাকে থ্যাংক ইউ বলতে চাই যে মানুষটা আমাকে এত হেল্প করছে, কারণ ওই মুহূর্তে আমার কাছে 500 পাউন্ড অনেক বেশি ছিল। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জন্য 500 পাউন্ড কেন 10 পাউন্ডও অনেক সময় অনেক বেশি হয়ে যায়। ধন্যবাদ নিশি, আমি তোমার কাছে আবার আসব। তো গাজী, তুমি এরকম কোনো কিছু ফেস করেছো এই দেশে আসার পরে, যে কাজ নিয়ে তারপরে এরকম প্রতারিত হওয়া ইয়েদের মাধ্যমে, কোনো সংগঠনের মাধ্যমে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে? অ্যাকচুয়ালি আমার মনে হয় এই গল্পগুলো আসলে শুধু একজন বা দুজন স্টুডেন্ট না, আমার মনে হয় যে ইউকেতে আসা অসংখ্য স্টুডেন্টের গল্প। কারণ আমি যখন আসছি, আমি আসছি 2022-এ। তো আসার পরে যেটা হচ্ছে, আমি আসছি কার্ডিফ সিটিতে, সেটা হচ্ছে ওয়েলসেরি। তো আমার ইউনিভার্সিটি আশেপাশে এরিয়াটা এমন ছিল যেখানে একটা স্টুডেন্টের জন্য এসে মানে ওই মুহূর্তে অ্যাকোমোডেশন পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট ছিল। তো প্রথমত আমাদের স্টুডেন্ট হিসাবে যে ওয়ার্ক রেটটা 20 আওয়ার্স, তো এটা যদি ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেমেন্টও দেয়, একটা পেমেন্ট তো আছে মানে লাইক আওয়ারলি বেসিস যে পেমেন্টটা, তো ওই অনুযায়ী আসলে দেখা গেছে যে মানে অনেক ক্ষেত্রে আমরা যখন মানে উইদাউট মানে কোনো বাঙালি শপ বা আদার্স কোনো রেস্টুরেন্ট এখানে জবগুলো করতে যাই, তো যেটা হয় আমাদের ওই পেমেন্ট আসলে মেনটেন করা হয় না। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তা আমি আসার পরে যেটা হয়েছে, আমরা দেখছি অনেক ক্ষেত্রে যখন একটা স্টুডেন্ট নতুন আসে, এখানকার রুলস রেগুলেশনস অনেক কিছু বিষয়ে আমরা কনসার্ন থাকি না। তো একটা সার্টেন টাইম পরে দিকে আমরা দেখা যাচ্ছে বিষয়গুলো জানতে পারি। তো যেটা হয়েছে, আমি একটা রেস্টুরেন্টে এসে কাজ নেই, তা আসার পরে যেখানে যেটা হইতো, তখন আমার থাকা খাওয়াটা ফ্রি ছিল। থাকা খাওয়াটা ইউজুয়ালি যেটা হয় লন্ডনে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ফ্রি হয়, কিন্তু এর বিপরীতে আপনাকে যে কাজের যে সময়টা আসলে এটা আসলে সুনির্দিষ্ট না। মানে আমার ক্ষেত্রে যেটা হয়তো, আমি কখনো 2টা বা 1টা বাজে দুপুরে কাজ স্টার্ট করলে সেটা শেষ করতে করতে রাতের 1টা। কিরকম ছিল? ওইখানে আওয়ার্সে কোনো লিমিটেশনস ছিল না। বুঝছি। ইভেন দো মানে এই জিনিসটা যেটা হইতো যে আমাদের 20 আওয়ার্স লং আওয়ার্স, কিন্তু স্যালারিটা ইভেন দেখা গেছে যে পার আওয়ারলি হয়তো 3 পাউন্ডস 4 পাউন্ডস পড়তেছে আমার, মানে ক্যালকুলেশন করলে। ইভেন আমি যখন মানে মালিককে কখন একটা সার্টেন টাইম যখন জানতে পারলাম যে আমাদের একটা এনআই আছে, লাইক এনআই দিয়ে এখানে 20 আওয়ার্স জব করতে হয় না, আমি যখন ফার্স্ট আসছি আমার বেসিক ধারণা ছিল হয়তো 20 আওয়ার্স করতে পারবো, এটার কোনো পেপারস বা আদার্স কোনো কিছু নাই, সিস্টেম ওইভাবে নাই। তো কিন্তু আমার একটা ফ্রেন্ড যখন একটা সময় আমি ইউনিভার্সিটিতে যাই, আমার ক্লাস স্টার্ট হয়, তো ফ্রেন্ডরা বললো যে এনআই পেমেন্ট তো এই বেসিসে হয়, একটা স্ট্যান্ডার্ড স্যালারি আছে। তো আমি যখন আমার মালিককে বললাম যে রেস্টুরেন্টে যিনি ওনার, যে এভাবে কাজ করতে চাচ্ছি, তো উনি বিষয়টাতে কেন জানি অ্যাভয়েড করে গেল। তো দেখা গেছে তুমি কাজ করতে থাকো, থাকা খাওয়া ফ্রি, লাইক 6 ডেজ কাজ করতেছি ইন এ উইক, বাট যে পেমেন্টটা দিচ্ছে আওয়ারলি, এটা ক্যালকুলেট করতে 3 পাউন্ডস এন আওয়ার। তাহলে এই যে একটা ডমিনেটিং, মানে ইভেন এই রেস্টুরেন্টগুলো যারা চালায় কোনো না কোনোভাবে কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিরই, ইভেন তারাই কিন্তু এই আমাদের মতো যারা নতুন স্টুডেন্ট আসতেছি বা আমাদের কিন্তু প্রতারিত করতেছে এক প্রকার। এবং এটা কিন্তু অনেক সময় আমরা কনসার্নেও, তুমি বলতে পারো প্রতারিত, বা হ্যাঁ আমি প্রতারিত হয়েছি তুমি যে আসার পরে। জায়গায় একটা রেস্টুরেন্টে তোমার থাকা খাওয়া ফ্রি, তুমি যদি অন্য জায়গায় থাকতা রেন্ট দিতে হতো, তোমার খাবারের পয়সা দিতে হতো, জি তো সে জায়গায় তুমি ফ্রি পাচ্ছ। সেখানে যদি তারা লং আওয়ার্স কাজ করায়, তোমাকে স্যালারি 3 পাউন্ড বা 4 পাউন্ড করে ঘন্টা দেয়, এইটা কিভাবে বলবা যে প্রতারিত? এটা অবশ্যই প্রতারিত। ইভেন আমি, সে আমাকে এনআই বেসিসে সে জাস্টিফাই করতে পারে যে আমি থাকার জায়গা দিচ্ছি, খাওয়ার দিচ্ছি, পয়সা চার্জ করছি না, তাহলে আমি স্যালারি এত করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে বিষয় হচ্ছে একটা রেস্টুরেন্ট অ্যাকোমোডেশনের সাথে আপনি যে একটা মানে স্বাভাবিক মানুষ যখন একটা নর্মাল অ্যাকোমোডেশনে থাকে, দুইটার আপনার সার্কামস্ট্যান্সেস কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন। দুইটার ইয়েটা কিন্তু অ্যাপিয়ারেন্সটা কিন্তু একই রকম হবে না। তো অনেক সময় আপনার কিছু জিনিস থাকে, ওই অ্যাকোমোডেশনগুলো দেখা গেছে যে আপনি নর্মালি একটা মানুষকে দিলেও সে থাকবে না। তো আমরা যখন আসছি, আমরা তো আসলে কিছু না কিছু প্রবলেমে পড়ে আসছি। অবশ্যই। তো আমরা একটা মানে স্টুডেন্ট যখন কাজ খুঁজে বা কাজ করতে চায়, অবশ্যই তার ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আছে, তার সবকিছু ওভারঅল মিলে সে কিন্তু ওই জিনিসটা ক্যারি করে।
তো অনেক আর ক্ষেত্রে অনেক অনেক স্টুডেন্টরা আসে যারা তোমার বাংলাদেশ থেকে লোন নিয়ে, এই লোনগুলো কিন্তু তাদের শোধ করতে হয়। তো তোমার কি এরকম? না, আমার ক্ষেত্রে এরকম কিছু ছিল না। তো এটাও একটা প্রবলেম ছিল হ্যাঁ। যে এই জিনিসটা আমি ফেস করছি। তাকে এনআই পেমেন্টের কথা বলা হলো, কিন্তু সে এনআইটা পেমেন্ট করতো না, বাট করছে একদম লাস্টে গিয়ে, একদম শেষ পর্যায়ে গিয়ে। বাট যে পেমেন্টটা দিত সেখানেও আমার মনে হয় যে আরেকটা বিষয় আমি বলতে চাই যে বিশেষ করে বাঙালি কমিউনিটি যে শপ রেস্টুরেন্ট এই জিনিসগুলো থাকে, তাদের যে বিহেভিয়ারটা সো রুড বিহেভিয়ার। এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টগুলো যারা চালায় কাইন্ডস অফ এমন একটা কমিউনিটিস পিপলসরা চালায়, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা তাদের শিক্ষাগত যোগ্যতাটা আসলে কতটুকু, এটা নিয়ে আসলে আমার একটা প্রশ্ন। তারা বিজনেস চালায়, তাদের শিক্ষার দরকার নেই তো? না, সেটা শিক্ষার দরকার নাই, কিন্তু আপনার প্রত্যেকটা জব প্লেসে আমার মনে হয় যে অ্যাবিউজ করে, যেভাবে বিহেভিয়ার করে, আমার মনে হয় না যে এটা আসলে একটা স্টুডেন্ট বা একটা মানুষেরও মনে হয় না এই জিনিসটা পাওয়ার যোগ্য বা ডিজার্ভ করে, কিন্তু তারা এই জিনিসগুলো করে থাকে, প্রচণ্ড বাজে বিহেভ করে। বিশেষ করে বাঙালি কমিউনিটিগুলোর যেগুলো রেস্টুরেন্ট থাকে, কফি শপ থাকে, তাদের বিহেভিয়ার। আরেকটা জিনিস থাকে, তাদের ক্যারেক্টারে একটু সমস্যা থাকে। মানে খুব বেশি যেটা হয়, যেটা মেয়েরা ফেস করে থাকে, আমরা মেয়েরা ফেস করি, যে বাঙালি কমিউনিটির যে মানুষগুলো থাকে, যদি কোনো মেয়ে একটা থাকে, তার সাথে তারা ট্রাই করে যে যদি তার কোনো প্রবলেম থেকে থাকে বা একটু যদি দুর্বলতা থেকে থাকে, তো আমি সবাইকে বলতেছি না, কারণ হাতের 5টা আঙ্গুল তো সমান না, ডেফিনেটলি কিছু মানুষ আছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু মালিক আছে, তারা ট্রাই করে তাদের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার জন্য, তাদের সাথে বাজে বিহেভ করে এবং তাদেরকে ট্রাপে ফেলার জন্য ট্রাই করে। যেমন আমি বলি, আমার স্যালারি উইকলি বেসিস হতো। তো আমার যখন স্যালারি দেওয়া হতো, প্রথম যে রেস্টুরেন্ট ছিল, প্রথম রেস্টুরেন্ট না, ওটা কফি শপ ছিল, তো সেখানে হচ্ছে উনি যে জিনিসটা করতো, স্যালারি দেওয়ার সময় উনি অনেক বেশি মানে টাইম কথা বলতো। বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি বেঁচে গেছি, কারণ আমার সাথে আমার যে মানুষগুলো ছিল, আমার ফ্রেন্ড সার্কেল, তারা আমাকে প্রোটেক্ট করছে। তারা প্রোটেক্ট করার কারণে আমি ওই জায়গা থেকে বেঁচে আসছি, না হলে হয়তো বা আমি ওই জায়গায় পড়ে যেতাম এবং আমি ওখানে ছুঁড়ে মেরে জবটা ছেড়ে চলে আসছি, কারণ আমার ব্যক্তিত্ব থেকে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা দেখবেন যে এদেশের কেউ নাই। যেমন আমি আমার এক খুব পরিচিত এক আপুকে চিনি, আমি তার পরিচয় বলবো না। তিনি এখানে আসছে, আসার পর উনি যে রেস্টুরেন্টে কাজ করছে, ওই রেস্টুরেন্টের মালিক ওনার সাথে অ্যাবিউজ করছে, বাসায় ইনভাইট করছে। সো বাসায় ইনভাইট করার পর আপনি তো বুঝতে পারতেছেন এটা আসলে। এখন মালিক যদি বাসা ইনভাইট করে, সে তো দাওয়াত খাওয়ানোর জন্য ইনভাইট করবে না যে তুমি আসো দাওয়াত খাবো। একজন মানুষ চিন্তা করতে হবে যে আমাকে কেন তার বাসায় দাওয়াত করছে। সেক্ষেত্রে হচ্ছে তার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, ওই আপুর ক্ষেত্রে আপুর স্যালারি উনি আটকাই দিছে। তো উনি ওই জায়গা থেকে, উনি কিন্তু অনেক টাকা লোন করে আসছে, আর ওনার এই দেশে কিন্তু কেউ নাই। তো এই টাকাটা কিন্তু ওনার যে থাকা খাওয়া বাসা ভাড়ার জন্য ওনাকে বারবার চাপ দেওয়া হচ্ছে। তো ওনার যে হোল মান্থে যে একটা টাকা, প্রায় 2 মাসের টাকা ওনার আটকে রাখা হয়েছিল, বলছে যে দিবে দিবে, তারা বলছে বিজনেস কম এইভাবে করে করে আটকায় রাখছে। তো যখন বলছে যে ওকে তুমি চলে আসো, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে ক্যাশ আছে, আমি তো এইভাবে নিয়ে আসতে পারবো না, তো উনিও বুঝে নাই। কিন্তু একটা জিনিস কি, যে কোনো মহিলা হোক আর পুরুষ হোক, এইটা যে কোনো জায়গায় আমি যদি যাই, আমি একা যাব কেন, সাথে তো একজনকে সাথে নিয়ে যাব, একজন বন্ধু বা বান্ধব বা আত্মীয় স্বজন যাই হোক। এই যে তোমার আপুর কথা বলছো, ওনার হয়তো কোনো ফ্যামিলি আত্মীয় স্বজন নাই, কিন্তু নিশ্চয় তার কোনো ফ্রেন্ড আছে, নিয়ে যেতে পারতো। যে আমি একা যাব কেন? ওনার ভুল ছিল, উনি এটা করেনি, উনি এটা করেনি। কিন্তু আমার ক্ষেত্রে ওই সেম পারসনটাই, কিন্তু আমি কিন্তু ওই জায়গায় কিন্তু মানে আমি যেমন সেই জায়গায় আমি নিজের যোগ্য করছি, আমি ডিরেক্টলি আমি সেই জায়গায় প্রতিবাদ করছি, আমি ডিরেক্টলি প্রতিবাদ করছি, আমার কাছে সব রেকর্ড আছে। উনি যে আমার সাথে মানে এই যে ধরনের কথা বলছে, আমি প্রত্যেকটা, কারণ আমি লয়ার স্টুডেন্ট, উনি আমার সাথে যখনই কথা বলছে আমি আমি রেকর্ড অপশন চালু করে ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমি সবকিছু রেকর্ড অপশন ভিডিও, উনি যে আমাকে কল দিছে, কল পর্যন্ত আমি ভিডিও করে রেখে দিছি, কারণ আমি এটা প্রমাণ হিসাবে রাখবো, যদি কখনো আমি সফল হই আমি ওই মানুষটাকে সামনে আনবো।
কারণ আজকে উনি আমার সাথে খারাপ কিছু করতে পারেনি, কিন্তু অন্য মানুষের সাথে তো অবশ্যই খারাপ কিছু করবে, হ্যাঁ, করছে। ডেফিনেটলি। definitely কারণ আমি করছে। প্রতিবাদ করছি, সব মেয়েরা তো প্রতিবাদ নাও করতে পারে। সেটাই। সো এটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলেন, মেয়ে বলেন, এই জিনিসটা হয়ে যাচ্ছে। পুরুষদের সাথে অন্যরকম। সবচেয়ে মজার বিষয় আমাদের এই মানে বাঙালি মানুষ এবং মানসিকতা, এর মধ্যে আমরা দেশের বাইরে এসেও যে আমাদের এই ধরনের মানসিকতাগুলো আসলে ত্যাগ করতে পারিনি বা এগুলো অ্যাভয়েড করতে পারি না, এটা আসলে একটা বড় দুঃখজনক বিষয়। বাট এট দ্য সেম টাইম অনেকেই কারণ আমরা বাঙালি কমিউনিটির মানুষ যখন একটা দেশে আসি, যে কোনো নতুন দেশে, তা আমরা এক্সপেক্ট করি যে আমাদের বাঙালি মানুষ হিসেবে তাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা বা অবশ্যই। বন্ধুত্বপূর্ণ ব্যবহার, কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রে হয় না। এটা হয়তো পরিবেশ, সিচুয়েশন বা মানুষের মানসিকতা। তো তবে ওই যে অভিযোগটা আসলে বারবার আসতেছে যে একটা বিভিন্ন রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে, কফি শপ বা যেগুলো আসলে বাঙালি দ্বারা পরিচালিত, যেগুলো মালিক আসলে বাংলাদেশি, তো ওনাদের আমার মনে হয় আজকে যারা শোটা দেখতেছেন তাদের উচিত যে তাদের ওই জায়গা থেকে তাদের যে মানসিকতা, তাদের ব্যবহার, এগুলোতে একটা আসলে পরিবর্তন নিয়ে আসা দরকার। অবশ্যই। আমি একটা স্টুডেন্টের সাথে গতকালকে কথা হচ্ছিল। সে আসছে যে দেশ থেকেই আসছে, আর কিন্তু 11 মাসের পারমিশন এই দেশে স্টাডি করার, অ্যালাউড না কিন্তু জব করার। তোমাদের মতো 20 ঘন্টার অ্যালাউড না, তাদের কোনো জব করা অ্যালাউড না। বাট সে কয়েকটা জায়গায় ভলান্টারি কাজ করছে, তাকে কিছুটা ওই যে ভলান্টারি এক্সপেন্সগুলো দিয়েছে যতটুকু আমি বুঝলাম, কিন্তু উনি মনে করেছে এটা একটা স্যালারি, বাট ইটস নট এ স্যালারি। তো ওনার অভিজ্ঞতা অর্জন করার জন্য, যেমন তুমি গেছো, তুমিও হয়তো এরকমই করছো, তো এরকমই করার জন্য। তো সেই লোকটা আমাকে বলছে যে আমি অ্যালাউড না কাজ করার, কিন্তু আমি কাজ করেছি তাদের সাথে, তারা আমাকে কোনো বেতন দেয় নাই, আমাকে শুধু এরকম একটা এক্সপেন্স থামায় দিছে। তো এই যে মানুষ আসে, স্টুডেন্টরা আসে, তারা উচিত না যে একটু স্টাডি করে, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে, তাদের এই যে সে মনে করছে একটা স্যালারি দেওয়া, কিন্তু কেউ যদি স্যালারি দিতে হয় তার কিন্তু একটা নিয়ম ফলো করতে হবে। সে কিন্তু অনেকে বলে যে আমি ক্যাশ ইন হ্যান্ড নিব বা করবো, এগুলো কিন্তু অ্যালাউড না, এইগুলো ইম্পসিবল। তো এইগুলো যদি কেউ করে থাকে, করতে পারবেও না ইচ্ছা করে, তো কারণ তাদেরও জবাবদিহি আছে। একটা মানুষ যখন তোমাকে 1000 বা 500 পাউন্ড দিবে, রাইট, এইগুলোর কিন্তু একটা তারা কোথা থেকে দিচ্ছে, এটা তো তাদের বিজনেস থেকে আসছে। তো বিজনেস থেকে যে জিনিসটা দিচ্ছে তারা, এটারও তো হিসাব কিতাব দিতে হবে তাদের, প্রফিট লস, ট্যাক্স, এগুলো তো তারা দিতে হবে। কারণ একটা মানুষ যখন এমপ্লয়ার যখন পে করে, সেইটারে কিন্তু তার লস হিসাবে দেখায় স্যালারিটা। প্রফিট হোক আর না হোক, এইটা একটা দেখাইতে হয়। তো যেহেতু তারা এই জিনিসটা দেখাইতে পারছে না, তারা তো পয়সা দিতে পারবে না। তো ফলে আমি কেমনি এক্সপেক্ট করবো যে আমাকে একটা মানুষ স্যালারি দোক আর এটা লুকায় দিতে হবে বা দিবে? এইটা নিয়ে তুমি কি বলবা? ইজ ইট পসিবল মানুষ দেওয়া উচিত বা না, এরকম করা? অবশ্যই দেওয়া উচিত না। তো যেহেতু পারবে না সে, তো এটা এক্সপেক্ট করে যে আমাকে স্যালারি দিল না, কাজ করাইলো আমাকে, তারা অমানবিক শ্রম করায় আমাকে মাত্র 50 পাউন্ড বা 40 পাউন্ড থামায় দিল হাতে, আমি তো বলবো এটা একটা এক্সপেন্স তারা পে করেছে। যে তুমি একটা অভিজ্ঞতা অর্জন করছো, সেইটার উপরে তারা একটা এক্সপেন্স পে করছে। যে তোমার ভলান্টারি এক্সপেন্স, যেটা যে যাতায়াতের খরচ, বা এখানে যে জিনিসটা হয় যে যাতায়াতের খরচ বা ইটা দেয়, তোমার লাঞ্চ মানিটা দেয় ভলান্টারি কাজ করলে। সেক্ষেত্রে আমার একটা কথা আছে। বলো। আপনি যেটা বললেন ভলেন্টিয়ারি, আমার ভলেন্টিয়ারি কাজ, ঠিক আছে আমি ভলেন্টিয়ারি করলাম, তার মানে এই নয় যে আমি 24 ঘন্টা ওনার সাথে ভলেন্টিয়ারি করবো আর উনি আমাকে এত টাকা দিবে। দ্যাট ইজ নট ভলেন্টিয়ারি। এখন উনি যে এই জিনিসটা, ওনার যে প্রবলেমটা, উনি আমাদেরকে যেটা বললো যে উনি ওখানে ছিলেন, থাকার পর উনি 7 দিন কাজ করতেন, ওকে 6 দিন কাজ করতেন, এবং 6 দিন এমনও গেছে উনি রাত 2টার দিকে বাসায় ঢুকেছেন। তো তার মানে এই নয় 6 দিনে 3 পাউন্ড 4 পাউন্ড, ইটস নট এ বিগ ডিল। আমার কাছে মনে হয় এটা খুবই একটা লো মানি, খুবই লো মানি। এটা ইউকের মধ্যে আমার মনে হয়, এখন তো ইউকেতে নর্মাল একটা রেঞ্জ হচ্ছে
11.42 পাউন্ড, 42 পেনি। সো সেক্ষেত্রে অ্যাটলিস্ট তো একটা মানে যোগ্যতাপূর্ণ বা অ্যাটলিস্ট তো মানে যাওয়ার মতো একটা স্যালারি দেওয়া উচিত। আমার ধারণা এখনো ইংল্যান্ডে বা লন্ডনের বাইরে অসংখ্য রেস্টুরেন্ট আছে, বাংলা রেস্টুরেন্ট, যেখানে হয়তো অসংখ্য স্টুডেন্টরা কাজ করতেছে, স্টিল নাও কাজ করতেছে, হয়তো সপ্তাহে 6 দিন, কেউ 5 দিন, হয়তো তাকে উইকলি শেষে 180 পাউন্ডস হয়তো বা 200 সামথিং পে করতেছে। বাট আপনি যদি এটা তখন আওয়ারলি কনভার্ট করতে যাবেন, কারণ ওই যে আমার একটা ফ্রেন্ড আমাকে শেয়ার করলো, সে লাইক লন্ডনের বাইরে থাকে, একটা রেস্টুরেন্টে কাজ করে। তো তাদের রেস্টুরেন্টে কিছুদিন আগে ইমিগ্রেশন রেট দেয়। তো এখানে যে বিষয়টা হয়, তো ওরা আসার পরে সে কত ঘন্টা কাজ করতেছে, কি করতেছে, সেটা কিন্তু আসলে এক্স্যাক্টলি তারা চেক করে নাই। সে আমাকে যেটা বললো, তারা ওই জিনিসটাই চেক করছে যে তার ওয়ার্ক রেট আছে কিনা। তার মানে হচ্ছে এই যে স্টুডেন্টটা কাজ করতেছে বা সে তার 20 আওয়ার্স পর্যন্ত রাইট, কিন্তু সে এক্সট্রা মানে লাইক মোর দেন 20 আওয়ার্স ইজ ওয়ার্কিং, এই জিনিসটা কিন্তু ওরা চেক করতেছে না। তার মানে হচ্ছে একদিকে সে যখন ফুল টাইম বা এক প্রকার ফুল টাইমের মতোই কাজ করতেছে, কিন্তু আপনি যা দেখেন যে রেস্টুরেন্টে সে কাজ করতেছে, তার ওয়ার্ক টাইমটা কিন্তু লিমিটেড না। আপনি ওখানে থাকতেছেন, খাচ্ছেন, লাইক হচ্ছে আপনি তার চাকর। মানে তাদের লাইক কনসার্ন এবং কনসেপ্টটা হচ্ছে এই জায়গায় ধরনের। কাজ করছি আমি, ধরো এখানে আছি, আমি এই জায়গায় আমার আওয়াজ 2 ঘন্টা, কিন্তু আমি আমার নিজের ভালো লাগার কাজ, ভালো লাগা থেকে হয়তো আমি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আমি কাজ করতে পারি। এটা নিজের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার কাছে এখানে জোর করা হচ্ছে, জোর করা হচ্ছে। মানে আপনি লাইক কাজ করতে হবে, আপনি এখানে আছেন। বুঝছে? আর আমার কাছে যে জিনিসটা মনে হয়, একটা রেস্টুরেন্টের মালিক, আমি যখন একটা জায়গায় কাজ করব, আমি যে মানুষগুলোর সাথে কাজ করব, যে মানুষগুলো আমার রেস্টুরেন্ট মালিক হোক বা সেই মানুষগুলোর সাথে যখন আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ঠিক আছে আমাকে পেমেন্ট কিছু কম দেখ, কিন্তু যখন আমার তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং ভালো একটা বিহেভিয়ার পাবো, তখন কিন্তু আমার ওই জায়গাটাতে কাজ করতেও ভালো লাগবে। তবে আসলে এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা যখন স্টুডেন্টরা চিন্তা করি যে দেশের বাইরে আসবো, তা আমরা প্রথমত কিন্তু দ্বারস্থ হই যে বিভিন্ন স্টুডেন্ট যে কনসালটেন্সি যে ফার্মগুলো আমাদের দেশের ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি এদেরকে মানে সোজা বাংলায় বলি, এরা হচ্ছে কাইন্ডস অফ দালাল। এরা হচ্ছে মানে একটা স্টুডেন্টের লাইফ ধ্বংস করার জন্য একটা কনসালটেন্সি ফার্ম কিন্তু না। কান্ট্রিতেও কিন্তু এগুলো হচ্ছে। না, আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশের কনসেপ্টটা আপনাকে বলি। তো এখানে অজস্র কিন্তু কনসালটেন্সি ফার্ম আছে যারা স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশে অর্থাৎ প্রসেসিং এর কাজগুলো তাদের স্টাডির ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এবং তারা দেখবেন যে বড় বড় 5 স্টার হোটেলগুলোতে বিভিন্ন সময় কনসালটেন্সি আয়োজন করে, কনসালটেন্সি সেমিনার। অনেক স্টুডেন্ট আসে, তাদেরকে ধরেন লাইক হচ্ছে আলাদিনের চেরাগের মতো, আপনি ঘষা দিলেন এখান থেকে ম্যাজিক বের হয়ে আসলো, লাইক পাউন্ডস বের হয়ে আসবে। তো এই ধরনের কিছু ম্যাজিক্যাল বিষয় দেখায়। কিন্তু ওরা কিন্তু চাইলে মানে ওরা কিন্তু জানে একটা স্টুডেন্ট যখন একটা কনসালটেন্সি ফার্মে যায়, ওরা কিন্তু তাদের ওভারঅল সবকিছু ওদের সাথে ডিসকাস করে। ওদের ফিস তো দিতে হয়, ফিনান্সিয়াল থেকে শুরু করে, ফিস থেকে শুরু করে, ওভারঅল কন্ডিশন, লাইক দে গোনা স্পিক উইথ দেম ফ্রাঙ্কলি যে আমরা কি করতে পারি। তখন তারা কি করে, ওই যে কি করতে পারি, মানে আপনি চলে যান, আপনি গেলেই সব সমস্যার সমাধান, অনেকটা শান্তি মলমের মতো, আপনি লাগাইলেই শান্তি। আচ্ছা, এই হচ্ছে তাদের অবস্থা। মানে তারা লাইক হচ্ছে তাদের অ্যাটিটিউডটা এমন, তারা তো ফাইল প্রসেস করতে পারলেই টাকা, কারণ তারা তো এটা একটা ব্যবসা হিসাবে ব্যবসায়ী। কিন্তু ওরা কিন্তু আপনার ফিউচার চিন্তা করতেছে না। কিন্তু ওরা যদি মানে একটা স্টুডেন্টের লাইফ বা একটা স্টুডেন্টের ফিউচার চিন্তা করতো, বা আমার বাংলাদেশের জন্য যে এই যে স্টুডেন্টগুলো বের হয়ে যাচ্ছে দেশ তারা থেকে, করবে কেন? তারা তো তাদের বিজনেস। হ্যাঁ, এই যে এটাই সমস্যা। ওরা তারা হয়তো ওই রকম চিন্তা করছে যে আমি 10টা স্টুডেন্ট পাঠিয়েছি বিদেশে, সে ভালো থাকবে, এটা আমি নেকির না, কাজ কিন্তু করে এই ফেলছি। যে দালাল গোষ্ঠীটা, এই দালালরা কিন্তু চাইলেই কিন্তু এই যে দালাল যারা আছে স্টুডেন্ট ব্যবসা করে, এই দালালরা চাইলেই কিন্তু এই স্টুডেন্টগুলোকে বিভিন্ন বিষয়ে কনসার্ন করতে তো পারে। দালাল ধরতে হবে কেন? না, এটা তো ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারো। না, অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমি তো বললাম যে সব স্টুডেন্টরা দেখা যাচ্ছে সমানভাবে কনসার্ন থাকে না, হয়তো সেটা তার পরিবেশের কারণে। তাই বলে তো আপনি একদম ঢালাওভাবে জিনিসগুলোর সুযোগ নিতে পারেন না। না, তা ঠিক। মানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করছেন, ঠিক আছে, এটা তো অবশ্যই একটা একটা মানে হচ্ছে আপনার সেবামূলক প্রতিষ্ঠান। আপনি যেখান থেকে আপনার অনেকগুলো স্টুডেন্ট উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাবে, তারা সার্টিফিকেট অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, তারা একটা সময় বাংলাদেশে আসবে, বা যদি দেশের বাইরেও সেটেল হয় তারা কখনো, সেটা অবশ্যই যাতে ফ্রুটফুল কোনো কিছু আসে। কিন্তু এই যে কনসিকুয়েন্সগুলা, এখানকার যে সিচুয়েশনগুলা, তারা কিন্তু সবই জানে।
আরেকটা জিনিস, তুমি বলছো কনসালটেন্টদের কথা, তোমার কি বন্ধু বান্ধব কেউ এদেশে স্টুডেন্ট হয়ে আসে নাই তুমি আসার আগে? তাদের কাছ থেকে জানার আগ্রহ জাগে না যে লন্ডন আসলে কি না আমার থাকতে ক্ষেত্রে পারে? আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি ওই যে বললাম যে আমি আসলে ওই মানে আপনার কথা বলা মানুষের সাথে বা একটু মানে খোঁজ খবর নেওয়ার মতো আমার কনসিকুয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট ছিল। তা আমি এক প্রকার প্রেশারে পরে বের হয়ে আসছি, কিন্তু আদার্স যারা স্টুডেন্ট আসতেছে তাদের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। আর এখন এই 2024 সালে এসে এখানে আসলে মানে আপনি হয়তো জানবেন যে একটা মানুষের লিভিং কস্ট বা লিভিং অনেক এক্সপেন্স high। যেটা একদম হাউস রেন্ট থেকে শুরু করে ট্রাভেলিং, ইভেন ফুড কস্ট, এইচ অ্যান্ড এভরিথিং। মানে একটা স্টুডেন্ট যদি এনআই পেমেন্টেও জব করে, ইভেন আমি ধরলাম সে হাইয়েস্ট স্যালারি লাইক 12 pounds an hour হি গেট, যদি 20 আওয়ার্স কাজ করে আফটার মান্থ সে হয়তো 1000। সো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট যদি এখানে ন্যূনতম একটা বাসায় ভাড়া থাকতে যায়, যদি সে সিঙ্গেল রুম নিয়ে থাকে আমি ধরলাম, বা শেয়ারিং রুম যদি চিন্তা করি, তাহলে মিনিমাম 400 to 450 পাউন্ডস। তো এর উপর আপনার ফোন বিল, আপনার ট্রাভেলিং কস্ট, আপনার খাওয়া দাওয়া, আপনার তো অনেক স্টুডেন্টরা আছে মানে আমার মতো যারা মধ্যবিত্ত, উপমধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তারা চিন্তা করে যে আমি দেশে বাইরে যাচ্ছি, আচ্ছা আমি হাফ অফ দ্য টিউশন ফি পে করে যাই, বাকিটা আমি ওখানে গিয়ে কাজ করে পে করে দিতে পারবো। এই যে দালালদের কথা বললাম আমি একটু আগে, হ্যাঁ, দালালরা এই কাজটাই করে যে আপনি বাইরে যান, হ্যাঁ। আপনি জব করবেন, ওখানে অ্যাভেইলেবল জব, কোনো সমস্যা নাই, ইউ ক্যান গেট জব এভরিওয়্যার। কিন্তু আমার প্রশ্ন হলো এই ইসের উপরেই যে সামন লাইক 2024 এখন রাইট চলতেছে। না, আমি একটু শেষ করি। আমরা আচ্ছা। কিন্তু ফোনের মাধ্যমে, গুগলের মাধ্যমে, এর মাধ্যমে কিন্তু আমরা পুরো পৃথিবীর খবর জেনে যাই। পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশন সবগুলো কিন্তু আমরা জেনে যাই। তাহলে আমরা কেন দালাল ধরবো? দালালের মাধ্যমে কেন করবো? এই যে এটা তো স্টুডেন্টদের ব্যর্থতা। এটা আমি আমরা বলবো নিজেরাই আমার তৈরি হ্যাঁ করবো। আমাদের মতো শিক্ষার্থীদের ব্যর্থতা। আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে এইসব দেশে আসার আগে তাদের ওই দেশের মানে সিচুয়েশন, জব প্লেস, জব মার্কেট, ইচ অ্যান্ড এভরিথিং খোঁজ খবর নিয়ে শুধুমাত্র ভালো করে এই যে research করে আসবে। দালালদের উপর নির্ভর না হয়ে, আমার মনে হয় যে তাদের জাস্ট পয়সা বানানোর জন্য। শুধু কি তবে ওরাও কিন্তু অনেক ক্ষেত্রে মিসগাইড করে। অনেক স্টুডেন্ট আপনার কিন্তু অনেক ক্ষেত্রে তারা জানে যে এই সিচুয়েশন গুলো এরকম, কিন্তু সে অনেক ক্ষেত্রে কনফিউশনে থাকে। এই কনফিউশন গুলো দূর করার জন্য আমরা কি হয় যে একটা কারোর দ্বারস্থ হই যে আমার চেয়ে অনেক ভালো জানে। তো ওই যে সেমিনার গুলো হয়, তাদের একটা কনসেপ্ট আছে বাংলাদেশে, আমি যখন দেশে ছিলাম, যে না এই যে সেমিনার গুলো হয় ওরা বোধহয় অনেক ভালো ভালো পরামর্শ দেয়, অনেক সুন্দর কোটটাই লাগায়, মনে করেন যে চুল টুল আছড়ায় বসে থাকে, মানে দেখতে হেব্বি সুন্দর সুন্দর। আদৌ ইউকে আসছে বা অন্য দেশে গেছে স্টুডেন্ট? অবশ্যই তারা সবকিছুই কনসার্ন। তারা যদি তাদের আপনার লোকজন এখানে না থাকে, তারা তো এগুলো করতেছে কিভাবে? অবশ্যই তাদের লোকজন, ওদের সেট আপ বা অফিসিয়াল যে বিষয়গুলো ডেফিনেটলি ওরা জানে। এরা জানার পরেও যে এই যে মিসগাইড গুলো করে। তো আমার মনে হয় এই যে 2024 ওই যে আমি বললাম যারা এসে চিন্তা করে এখানে, যে এটা হচ্ছে অনেক কুসুম চিন্তা আর কি, যে আমি এখানে আসবো, আমার 20 আওয়ার জব, ওই যে ওরা তো বলেই দেয় তুমি গেলে জব করতে পারবা। ইভেন ওরা এটাও বলে, মানে এটাও বলে ইউ ক্যান ডু দ্য ক্যাশ ইন অলসো। ওয়াও, সো মেনি এজেন্সি ইন বাংলাদেশ। ক্যাশ ইন তো এত ইজি না। না, আমরা জানি যে এটা ইলিগাল, এটা সম্ভব না, কারণ এই দেশের আইন অনেক রেস্ট্রিক্ট এবং অনেক কনসার্ন। তারা একটা স্টুডেন্ট 20 আওয়ার্স এর উপর ওয়ার্ক করবে, তাহলে এটা গভর্নমেন্ট অনেক কনসার্ন। হ্যাঁ। সে চাইলেই করতে পারে না, বা আমি চাইলেই করতে পারি না। আমরা এখানে আসার পরে বুঝতেছি না দিস ইজ ইলিগাল, আই ক্যান নট ডু ইট। তো ওই যে বাংলাদেশ থেকে যারা আসতেছে এই মুহূর্তে, এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো যে আইসা চিন্তা করতেছে এখানে আমার মতো ফ্যামিলির যারা, যে আমরা পড়াশোনা করে মানে এখানে পাশাপাশি জব করব, জব করে টাকা জমাবো, জমায় টিউশন ফি পে করে দিব, বাসায় পাঠাবো, এই করব ওই করব, ইটস কোয়াইট ইম্পসিবল। এই 2024 এসে বর্তমান যে সিচুয়েশন, এখানকার হাউস রেন্ট, লিভিং কস্ট, ইচ অ্যান্ড এভরিথিং মানে লাইক ইনক্লুড করে আপনি নর্মালি লাইফ লিড করাটাই আপনার জন্য কঠিন। সেখানে আপনি ওই যে এক্সট্রা যে চিন্তাধারা, আর তার উপর তো এখন দেখা গেছে যে মানে সবকিছুই অনেকটা স্ট্রিটলি চলতেছে, আমরা হয়তো জানি হয়তো। তো ওই জায়গা থেকে আসলে মানে এইটা কি তোমাদের দায়িত্ব হয় নাই যে বাংলাদেশে এখন যারা আছে, যারা চিন্তা করছে যে স্টুডেন্ট হয়ে আসবে, তাদেরকে তোমরা অবগত করা যে সিচুয়েশনটা, এটার জন্য তোমরা অ্যাজ এ স্টুডেন্ট কি করছো? অবশ্যই ট্রাই করতেছি। আমরা অবশ্যই ট্রাই করছি বিভিন্ন প্ল্যাটফর্মে। হয়তো কেউ যদি আমাদের ফ্রেন্ড সার্কেল কেউ আসতে চায়, আমাদেরকে জিজ্ঞাসা করে, উইল ট্রাই টু লাইক গিভ দেম দ্য লাইক কারেক্ট এক্সাক্ট ইনফরমেশন টু দ্যাট। আর যেহেতু তোমার অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে লেখালেখি করার, তোমার একটা
আমি জানি যে ভালো একটা লিঙ্ক আছে ইয়ের মাধ্যমে। তো ওইটা মনে করো না যে এইটারে তুমি পুঁজি করে তুমি ওইখানে অনেক কিছু লিখতে পারো, অনেক কিছু জানাতে পারো। এটার জন্য কি তুমি কখনো ওই প্ল্যাটফর্মটারে ব্যবহার করেছো যে স্টুডেন্ট রিলেটেড যে ইস্যুসগুলা এই দেশে বা যে কোনো দেশে যাওয়ার তাদের জন্য কিছু একটা করা? না, ডেফিনেটলি এটা আমি অবশ্যই আমার তাগিদ অনুভব করি। তো আমি চাইবো না যে যে সমস্যাটা আমরা এসে আসলে সাফার করতেছি, এই সমস্যাটা ইন ফিউচারে যারা আসে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, পড়াশোনা অবশ্যই। করবে। তো আমি চাই না যে যারা স্টুডেন্ট হিসেবে আসবে, আসার পরে মানে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য এই দেশে আসার পরে মেজরিটি স্টুডেন্ট দেখবেন ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য দেখা গেছে স্টাডিটা ছেড়ে দেয়, মানে তাদের পক্ষে ক্যারি অন করা পসিবল হয় না। তখন তারা কি করে? হ্যাঁ, তখন তারা দেখা গেছে যে কারণ তাদের তো লিমিটেড থাকে যে Limited থাকে। এতদিন পর্যন্ত স্টুডেন্ট, যতদিন আমি স্টুডেন্ট হয়ে থাকবো ততদিন আমি থাকতে পারবো, স্টুডেন্ট নাই আমার ভিসা বাতিল হয়ে যেতে পারে। করে দিবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ এসে এখানে যখন সাস্টেইন করতে পারে না, পার্শ্ববর্তী দেশে পাড়ি জমায় আচ্ছা, কোনো না কোনো উপায়ে তাদের মতো করে। তো ওইটার জন্য তো আলাদা ফিস লাগে, আলাদা হ্যাঁ, ওইটা আবার দালাল ধরা। দালাল ধরা লাগে, সেখানে দালাল। তা আমরা বাঙালিরা আসলে এই জিনিসটার সাথে খুবই পরিচিত যে তো এই দালালরে যদি আমরা আহ, এখন থেকে যদি আমরা চিন্তা করি যে না আমরা দালাল ধরবো না, আমরা নিজেরা এইটা রিসার্চ করব, নিজেরা খোঁজ নিব, খোঁজ নিয়ে যে দেশে যাব ওই দেশটার বিষয়ে জানবো আগে, জানার পরে তখন গিয়ে যদি আমি কোনো একটা মানে হয় স্টুডেন্ট হয়ে যাই বা ওয়ার্ক পারমিট ভিসায় যাই বা যে কোনোভাবে যাই, আমার এটা একটা ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি যে আমি একটা দেশে যাব, এই দেশটার বিষয়ে আমার জানার দরকার। তো এইটা আগে করা উচিত না স্টুডেন্টদের যে জন্য? আমি বললাম না, স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে অনেক কিছুই জানে, দেখা যাচ্ছে ইউটিউবের উপর বেস করে বা গুগল, ইউটিউব অনেক ভিডিওস তারা দেখতেছে বা একটা কনসার্ন বা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, কিন্তু তারা মানে ওই জায়গাটাতে 100% কনফার্ম থাকে না। তখন এই যে দেখা যায় ওই যে আমি বললাম একটা শ্রেণী, ওই শ্রেণীতে দ্বারস্থ হয়। আমাকে বেশ অনেক ইয়াং, আমার বিশ্বাস যে এই লন্ডন শহরে বা ইউকেতে, যুক্তরাজ্যে যত স্টুডেন্ট এসেছে, আমার ধরুন 98% স্টুডেন্টই ওই যে দালাল শ্রেণী, তাদের থ্রুতেই হয়তো কোনো না কোনো ভাবে এই দেশে ঠিক আসছে। আছে, কিন্তু আরেকটা প্রবলেম কি আমাদের বাঙালিদের, আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাপ্রোচ করেন বাংলাদেশের থেকে জি জি। যে আপু আপনি তো দীর্ঘদিন ধরে ইউকেতে থাকেন, তো আমি তো স্টুডেন্ট হয়ে আসতে চাই, ওইখানে ফ্যাসিলিটিসগুলো কি? যখন আমি সত্য কথা বলি তখন আমাকে কি রেসপন্স দেওয়া হয় জানো? যে আপনি চলে গেছেন, আপনি তো চলে চলে গেছেন, গেছেন এই জন্য আপনি এই কথা বলতেছেন। আপনি এই জন্য এই কথা বলছেন, আমরা তো আসলে আপনাদের সমস্যা হবে। আমার ভাই কি সমস্যা হবে? আমি না তোমাকে খাওয়াবো না, পড়াবো না, কোনো কিছু করব, কিন্তু তুমি যে আসবা, আসার পরে আমরা তো দেখছি। আলাম ভাই তোমার ইচ্ছা, তুমি আসতে চাও, ভাই বা বোন যেই হোক, তোমার ইচ্ছা তুমি আসতে চাও, আসো। আসার পরে মনে কর বা এই আপুর কথা, যে আপু যেটা যে আমার বলেছে, অনেক ফ্রেন্ড মানে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে, দেশ থেকে, তুই গেছিস বেটা 2.5 বছর হয়েছে, আমার জন্য কিছু করতেছিস না। আমি তো করতেই চাই, আমি করতেই যদি চাই, পারি। আমি চাইলেই করতে পারি, কিন্তু আমি চাই না যে তোর ফিউচারটা ধ্বংস হয়ে যাক, বিকজ অ্যাজ এ ফ্রেন্ড আমি তো তোর ফিনান্সিয়াল, তোর পারিপার্শ্বিক সবকিছু সিচুয়েশন জানি। তা আমার অনেক বন্ধু আছে আজকে এই শোটা যদি দেখে তারা, তা আমি বলবো যে এই ইউকেতে আসা মানে এই বর্তমান সময়ে মানে ওই জায়গাটা থেকে তাদের আমার মনে হয় যে আরো চিন্তা করা উচিত যে তারা আসার পরে এই সিচুয়েশনগুলো যেটা আমরা ফেস করতেছি, এই জিনিসগুলো তারা ক্যারি করতে পারবে কিনা। এই যে হার্ড লাইফ, হার্ড সিচুয়েশন, জব ক্রাইসিস, ইভেন জানেন এই যে আমাদের হয়তো 20 আওয়ার্স রাইট, আপনি অনেক জায়গায় যাবেন তারা 20 আওয়ার্স নিতে চায় না, মোস্ট অফ দ্য কোম্পানি 20 আওয়ার্স দিতে চায় না কেউ কাজ, তারা ফুল টাইমার খুঁজে। ফুল টাইম। তাহলে আপনি স্টুডেন্ট যাবেন কোথায়? বলছি, আচ্ছা তুমি বললা যে স্টুডেন্টরা এখানে আসার দুজনের মধ্যে যে কোনো একজন উত্তর দিতে পারো স্টাডি করার জন্য, বাট ম্যাক্সিমামই 98%-এর মতোই তারা আসে উদ্দেশ্য করে যে আমি ইউকেতে যাচ্ছি, আমি কোনো রকম ঢুকতে পারলেই হয়েছে, পড়াশোনা করার তেমন ইন্টারেস্ট নাই, সেটেল হতে চায়। হতে চায়, এটা একটা বড় সমস্যা। তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবো যে তারা তো এই যে বলতেছে যে আমি স্টুডেন্ট হয়ে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি 20 আওয়ার্স কাজ করতে চাই, কিন্তু আসলে তো ঘটনা তা না, অনেকে কিন্তু ক্লাসই অ্যাটেন্ড করে না। না, এই যে এটা একটা বড় সমস্যা, অনেকে এই যে মাঝখানে তো দেখছেন এই জিনিসগুলোর জন্য আমাদের অনেক স্টুডেন্টদের যে
মানে ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায়। আবার অনেক ইউনিভার্সিটি আছে এখন বাংলাদেশ থেকে স্টুডেন্টও নিতে চায় না, এই বিকজ যে অফ অনেকে দিস। আবার এমনও আছে দেখা গেছে ওই যে কিছুদিন আগে দেখবেন আপনার স্পাউস ভিসা অফ করে দিছে এই দেশ। তো এটার পিছনে আমার কাছে কেন জানি মনে হয় এই যে আপনার যারা আসে হাজব্যান্ড ওয়াইফ, আমার মনে হয় যে সম্পর্কগুলোতে অনেক দেখা গেছে এক ধরনের কৃত্রিমতা স্থাপন করে আসে, যেটার আসলে বাস্তবিক কোনো ভ্যালুজ নাই। এটা আসলে প্রচন্ডভাবে প্রচলিত অনেক। হয়তো আপনি যদি এগুলা খুব বেশি কনসার্ন এগুলো যদি ইয়ে করা হয় তাহলে এটা মনে হয় অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটাও একটা মেইন প্রবলেম যে আসলে এই যে কন্ট্রাক্ট জাতীয় যে বিষয়গুলো, তো এগুলা থেকেও যদি আমরা বের হয়ে আসতে পারি আমার মনে হয় যে একটা ইতিবাচক একটা এই যে তুমি বললা কৃত্রিম ভাবে তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ হয়ে আসে, আমি নিজে স্টুডেন্ট হয়ে আসতেছি, আমি এখন একজনকে ওয়াইফ হিসাবে নিয়ে আসলাম কিন্তু আসলে হাজবেন্ড এন্ড ওয়াইফ না প্রথমত। দ্বিতীয়ত হলো যে তারা যে আসলো দুজনে আসার পরে থাকা খাওয়া বা রেসপন্সিবিলিটি বা আছে না যে একজন আরেকজনকে সাপোর্ট করা, নিজেই বাঁচতে পারতেছে না আরেকজনকে। এবং আমার মনে হয় যে এই যে কৃত্রিম ম্যারেজ যারা করে আসে, আমার মনে হয় যাদের মেয়ে বা মেয়েকে পাঠায়, বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, তো ওদের ক্ষেত্রে তাদের ফ্যামিলিগুলো একটু কনসার্ন হওয়া উচিত যে আমরা কার কাছে কার মাধ্যমে পাঠাচ্ছি। এগুলোর কারণে কিন্তু অনেকে অ্যাবিউজের শিকার হয় এখানে আসার পর। এগুলো কিন্তু দেখা গেছে আমরা দেখবেন বাঙালি হিসেবে আমরা অনেক কথা বলতে পারি না, এবং মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি হয়। তো তাদের এই বিষয়ে কনসার্ন থাকা উচিত যে আমি যার সাথে পাঠাচ্ছি আসার পরে যে মেয়েটা যে অ্যাবিউজ হচ্ছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার, এগুলো কিন্তু সে বলতে পারে না। তো এটা কিন্তু একটা বড় একটা সোশ্যাল প্রবলেম বলা তো যায়। বাইরে গিয়ে কোথাও বলতে পারে না কারণ তারা তার হাজবেন্ড এন্ড বিষয়- ওয়াইফ হিসাবে আসছে। তারা তো বিষয়টাই তো তার প্রথম থেকেই ভুল। তা আপনি তো ভুলের মধ্যে আছেন, তো ওই ভুলের মধ্যে আপনি একটা রাইট কিভাবে প্রতিষ্ঠা করবেন, এটা তো সম্ভব না। সেটাই। এবং আরেকটা মেইন কনসেপ্ট হচ্ছে এখানে এই দেশে যারা আসে স্টুডেন্ট, ওই যে আপনি বললেন না অসংখ্য স্টুডেন্ট চলে আসে যে আসার জন্য, তো এই আসার জন্য আয়সা কি করে, তারা ওই যে একটা রুটি খোলা আছে অ্যাসাইলাম ক্লেম করতে হবে আমাকে, আচ্ছা, আমি যখনই অ্যাসাইলাম ক্লেম করবো আমি এই দেশে সেটেল। কিন্তু ইজ দ্যাট পসিবল যে কিন্তু এটার কারণে যেটা হয় এই যে বাংলাদেশের আপনার বিভিন্ন রাজনৈতিক সিচুয়েশন এটা সেটা হাবিয়ে যাবে, তো আমরা মানে এশিয়ার দেশ হিসাবে তো বাংলাদেশ সিচুয়েশন আমরা জানি যে বাংলাদেশে একটা নর্মাল সিচুয়েশন রাইট নাও ইজ গোয়িং অন, বাট এইটার সুযোগ নিয়ে যাদের আসলে ন্যূনতম জীবনের ভয় নাই বাংলাদেশে, যাদের যে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই, ইভেন যে গ্রাউন্ডে তারা অ্যাসাইলাম ক্লেম করতেছে ওইটার সাথে তার লাইফ হিস্টোরি, তার জীবন, বাংলাদেশের যে কাটিয়ে আসার সময়, কোনটারই আসলে কোনো সামঞ্জস্যতা নাই, কিন্তু তারপরে তারা অ্যাসাইলাম ক্লেম করতেছে কেন, তার এই দেশে থাকতে হবে, সেটেলমেন্ট পাইতে হবে। কিন্তু এটার জন্য কিন্তু আবার যারা রিয়েল অ্যাসাইলাম ক্লেমার ওরা কিন্তু অনেক সময় সাফারার হয়, ভুক্তভোগী হয় এটার। এইটাই। তো এই জিনিসগুলোও কিন্তু একটা প্রবলেম। কিন্তু এই যে যারা ফেক অ্যাসাইলাম ক্লেম করে দেশে থাকার জন্য, আমার কাছে মনে হয় এটার সাথে আমাদের আইনজীবী যারা আছেন আমাদের এই দেশে তাদেরও একটু কনসার্ন হওয়া উচিত যে আমার কাছে ক্লায়েন্ট আসলে কেন আমাকে নিতে হবে। একজন মানে যিনি আইনজীবী উনি তো জানেন একজন ক্লায়েন্ট যখন আপনি একজন আইনজীবী, আমি আপনার কাছে গেলাম, তা আমি আপনার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করতেছি, বুঝতে পারেন একজন আইনজীবী হিসাবে মানে আপনার অভিজ্ঞতা থেকে, তাহলে আপনিও তো ওই জিনিসটা রিফিউজ করতেছেন না, বিকজ অফ ইউ নিড মানি। তাহলে এই যে টাকার সাথে সম্পর্কিত বিষয়, মানে এই দেশে এই যে ক্লেম থেকে শুরু করে বা এই দেশে আসা থেকে শুরু করে মানে প্রত্যেকটা বিষয় আমাদেরকে মানে এমনভাবে হ্যারাসমেন্টের মধ্যে ফেলে, মানে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে। ঠিক আছে, তারা তাদের পয়সার জন্য তারা যে অ্যাডভাইস বা গাইডেন্স দিয়ে থাকেন বা ল অনুযায়ী তো ওনারাই গাইডেন্স দিবেন বা দিচ্ছেন, তা এখানে আইনজীবীদেরকে তুমি দোষী দিবা কেমনে? না, এটা তো আমি দোষারোপ করতেছি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে ন্যূনতম মানে একটা কনসার্ন থাকা উচিত। সবকিছু একটা শেপ আছে, লাইক গুড শেপ, তো ওই শেপের মধ্য থেকে নিয়মের মধ্য থেকে সবকিছুই কিন্তু করা যায়, সবকিছুই সুন্দর। তা আমার মনে হয় যে আমি যদি অ্যাসাইলাম ক্লেম করি বা আরেকটা মানুষ যদি অ্যাসাইলাম ক্লেম করে, তাহলে আমি যখন আমার কনসিকুয়েন্সটা আপনার সাথে শেয়ার করব, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ রিয়েল অর ফেক। রিয়েল বা ফেক বুঝলাম তুমি যেটা বলছো, বাট রিয়েল One thing, sometimes people make like a wrong record in from Bangladesh. যেমন যেমন হচ্ছে
পলিটিক্যাল যে জিনিসগুলা তারা অনেক সময় কি করে কাগজ হচ্ছে বানায়া নিয়ে আসতেছে। আচ্ছা, এটা কিন্তু একজন আইনজীবী অবশ্যই একজন সবাই কিন্তু জানবে কেমনি? এই দেশে যারা আইনজীবী তারা তো বাংলাদেশের পরিস্থিতি সবাই জানে তারা না। তো এই জিনিসগুলা তারাই তো এই জিনিসগুলো রিকমেন্ডেশন করতেছে। আপনি যখন পেপার সাবমিট করবেন একজন they're gonna আইনজীবী তো এই decide. জিনিসগুলো রিকমেন্ডেশন করতেছে যে আপনার এই জিনিসগুলো আনায় নিতে হবে। উনি তো অবশ্যই জানে একজন আইনজীবীর সামনে একটা যখন মানুষ আমরা যখন একজন আইনজীবীর সামনে যাই আমরা সবকিছু সত্য আমাদেরকে বলে প্রত্যেকেই বলে সত্য কথা, আর সেই জায়গায় কিন্তু একজন আইনজীবী তাকে রেকমেন্ডেশন করতেছে আপনি এই ওয়েতে যান এই ওয়েতে যান। বাট আমার ক্ষেত্রে মনে হয় যে এই ক্ষেত্রে যে একজন সত্যিকারের ভুক্তভোগী সেই মানুষগুলো কিন্তু ভুগতেছে। আমি এই জায়গায় হচ্ছে একমত। বুঝছি, কিন্তু আইনজীবীদের এটা তাদের রাইটের রং করা, রঙের রাইট করা, ঠিক আছে, বাট তার মানে তারা এই তাদের নয় যে কাজ করে না, যাচ্ছে। এটা ওনার না, পেশার জায়গা থেকে ঠিক আছে। এখন- পেশার এখন- জায়গা থেকে উনি এখন 100% আমি right। একজন আমি গেলাম আইনজীবীর কাছে আমার একটা কেস নিয়ে, এটা জেনুইন হইতে পারে নাও হইতে পারে। তা আমি গেছি, যাওয়ার পর আমি তার সাথে কথা বলছি। এখন সে একটা সার্ভিস দিচ্ছে আমাকে অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্টস। এখানে কিন্তু তার কোনো ভুল নাই, না, এটা ভুলটা আমার। আমি এখন আমার কেস জেনুইন না এটা ভুয়া, এটা কিন্তু তার জানার দরকার নাই। সে জানবে, সমস্যাটা এখানেই। আমি আপনার কাছে গেলাম যে আপনি আমাকে নিলেন না, বাট সামওয়ান উইল গোনা someone will take you. টেক ইউ। So আমি কেন নিব না? হ্যাঁ, সেটাই। সেটাই না, আমি ওটা দোষারোপ না। বিষয়টা হচ্ছে কি সামগ্রিকভাবে এই জিনিসগুলো কিছুটা যদি টেনে ধরা যায় তাহলে মনে হয় এই জিনিসগুলো জায়গাগুলো আরেকটু ফ্লেক্সিবল হতে পারে। যেমন আমি অনেক দিন আগে আমি একজন লয়ারের সাথে কথা বলছিলাম। এখানে তো স্টুডেন্ট নিয়ে তারপরে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু অনেকে অন্যান্য কেস দিয়েও রাখে। এলজিবিটি কেস হতে পারে, বা অন্য ধরনের সামাজিক সমস্যাগুলো দিয়ে পরিবার থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তারা দেশে গেলে তাদেরকে ই করবে। গ্রাউন্ড অনেক কিছু, এখানে যে পলিটিক্যাল গ্রাউন্ড হতে হবে তা কিন্তু না। কিন্তু এখানে দেখা গেছে যে আদৌ তারা সত্যিকার অর্থে এলজিবিটি আছে কিনা, বা আপনি যদি সমীক্ষা দেখেন এই যে 2000 মানে বরাবরই আপনার এই যে ওই দিন একটা রিপোর্ট বোধহয় আমি কোথাও দেখছিলাম, হয়তো 2023-এর পর থেকে না 21-এর পর থেকে যত পরিমাণ স্টুডেন্ট আসছে এর কত পার্সেন্ট যেন মানে মেজরিটি পার্সেন্ট দেখা গেছে সব অ্যাসাইলাম। হ্যাঁ, অ্যাসাইলাম বিভিন্ন কারণে তারা দেখাচ্ছে, হয় পলিটিক্যাল প্রবলেম, না ওই যে ইস্যুস তো একটাই যে আমাকে এখানে সেটেল হইতে হ্যাঁ, হবে, সেটেল হইতে হবে। তো এত লোক যদি আসে, এত স্টুডেন্ট আসে, আসার পরে সবাই যদি সেটেল হইতে চায় তাহলে এই দেশ থেকে যাবে কারা? আর বাংলাদেশে কিন্তু লাইফস্টাইল অনেক বেটার আছে এই দেশের চেয়ে। এখন তুমি আসছো দুজনই বুঝতে পারছো যে বাংলাদেশের লাইফ কিন্তু অনেক ভালো। খাই আর পড়ি আর করি, বাসার রেন্ট দিতে হচ্ছে না আমার অনেক জায়গায়। আমি যে বাসায় থাকি এই বাসায় কিন্তু আমার বাপ দাদার বিটা, এইখানে কিন্তু আমার থাকার জায়গা আছে, খেতিবাড়ি করে আমি খেতে পারবো, রাইট? এইখানে লন্ডনে আমি যাব কেন? বেটার লাইফ। কিন্তু বাংলাদেশে যদি চাই আমরা, মানুষ থাকে না বেটার লাইফ নিয়ে আছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় পলিটিক্যাল প্রবলেম থাকতে পারে, কিছু জায়গায় অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু তুমি যদি ফাইন্যান্সিয়ালি একটু বেটারমেন্টে থাকো তাহলে কিন্তু এই দেশে আসার দরকার হয় না। এই দেশে কিন্তু অনেক বড় লোকের বাচ্চারাও আসতেছে, আসার পরে ওই রেস্টুরেন্টে গিয়ে কষ্ট করছে। তারপরে যারা মধ্যবিত্ত তারাও আসতেছে, তারাও কিন্তু একই প্ল্যাটফর্মে আছে। তো আবার স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যারা নতুন আসে, আসার প্রথম খুব হতাশ হয়ে যায় যে এত হার্ড ওয়ার্ক, এত হার্ড লাইফ, এটা কিন্তু কোনো চিন্তা করে না। তবে হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে আসবেন অন্তত ইউকের মতো জায়গাতে ওদের মেন্টালি একটা প্রিপেয়ার থাকতে হবে যে আমি যখন এখানে আসব আমাকে সবচেয়ে বড় জবটাই করতে হবে। অবশ্যই আপনাকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হবে, আপনাকে রেস্টুরেন্টের ফ্লোর মুছতে হবে, আপনাকে হোটেলে যায় রুম গুছাইতে হবে, আপনার ডাইনিং এর খাবার দাবার পরিষ্কার করতে হবে, আপনাকে সবই করতে হবে। অবশ্যই। আমরা প্রোগ্রাম শুরু করার আগে নিশি একটা কথা বলছিল যে এই যে এই দেশে যারা আসে স্টুডেন্টরা অনেকে কিন্তু স্কিলড না। স্কিলড না, তারা স্কিলড না হওয়ার কারণে তারা কিন্তু আরো বেশি ভুক্তভোগী। তার মধ্যে আরেকটা জিনিস আছে, যেমন হচ্ছে অনেকে আছে দেখবেন যে এই দেশে অনেক স্টুডেন্ট আছে যারা 5.5 পাইছে আইএলটিএসে, আবার কেউ 5 পাইছে, আসতেছে, কিন্তু আসার পর কি হচ্ছে তাদের ইংলিশে যে স্কিল, কারণ
আমরা বাংলাদেশে একটা ইংলিশ করে আসি, বাট এখানে আসার পর আমাদের ইংলিশে যে প্রবলেমটা হয়, প্রত্যেকটা স্টুডেন্ট সাফার করে থাকে যে আমরা জব পাবো না কেন। কারণ হচ্ছে আমাদের যে আমি যে অন্য জায়গায় কাজ করব, একটা এনআই জব পাইতে হলে ডেফিনেটলি তারা একজন ইংলিশ দক্ষ একজনকে নেবে। তো আমাদের এই ক্ষেত্রে ইংলিশ জানতে হবে তা না, প্লাস হচ্ছে স্কিলও জানতে থাকতে হবে। তো এই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে কি করি, আমরা এই জিনিসটা করে আসি না। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে স্টুডেন্ট আছে যারাই রয়েছেন, তাদের এখন থেকে স্টুডেন্ট থাকা অবস্থা থেকে যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে তাদের ছোটখাটো জব হলেও বাংলাদেশে করা উচিত, অবশ্যই, যাতে তাদের স্কিলটা বাড়ে। ইভেন ইংলিশের ক্ষেত্রে তাদের দক্ষ হওয়া উচিত, যাতে কোনো দেশে যাওয়ার পর তাদের এই জিনিসটাতে সাফার করতে না হয়। তো আমার কাছে এই জিনিসটাই বেশি, মানে আমি নিজেও সাফার করছি যখন আমি আসছি। আমার প্রথমও ইংলিশে একটু প্রবলেম হয়েছে, আমি নিজেও ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ইংলিশ খুব ভালো আইএলটিএস এর রেজাল্ট করছি, তারপরও আমার এখানে এসে প্রবলেম হয়েছে। তো অনেকে যারা জবগুলো করতে চায় আসলে তাদের বেসিক ইংলিশটা খুবই দুর্বল। তারা কিভাবে আসে আমি জানি না, তারা কি আইএলটিএস করে আসে, আইএলটিএস না করে আসে, নাকি কোনোভাবে মানে আইএলটিএস মানে কোথাও থেকে নামায় নিয়ে আসে, আই ডোন্ট নো। কিছু জিনিস আছে তো, অনেকে আছে নিজের অ্যাসাইনমেন্টও হচ্ছে আরেকজনের কাছে করায় না। এইগুলাতে আর না গেলে মানে এত মানে সিচুয়েশন খারাপ হয়ে যায় আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের। সমস্যাতে না গেলাম, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে। তো অনেক কথা বললাম। যাওয়ার আগে আমি চাই যে গাজী, তোমার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান হচ্ছে একটা সময় বাংলাদেশে ফেরত যাওয়া। আচ্ছা, আমার কিছু বাইন্ডিংস আছে। আমি সত্যিকার অর্থে আমি কিছু প্রবলেম নিয়ে বা সমস্যার কারণে আমি প্রথমেই বলছিলাম যে আসলে এই দেশে আমাকে আসতে হয়েছে, সেটা পড়াশোনা এবং জীবন রক্ষার্থে। আচ্ছা, তো আমিও বাংলাদেশে এক সময় ফেরত যেতে চাই, যেহেতু বাংলাদেশের স্টিল কন্ডিশনটা চেঞ্জ হয়নি। তো বাংলাদেশের প্রেক্ষাপট যদি আগামীতে পরিবর্তন হয় এবং বাংলাদেশের যে বর্তমানে যে একটা অগণতান্ত্রিক যে একটা অবস্থা এবং ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, এবং এক ধরনের যে ফ্যাসিবাদী একটা কায়দায়, পলিটিক্স, ওকে, তো এই সিচুয়েশনটা যখন ইমপ্রুভ হবে, ডেফিনেটলি আমার ইচ্ছা আছে আমার বাংলাদেশে ফেরত যাওয়ার। আচ্ছা, আর আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু? তো যারা নতুন স্টুডেন্ট যারা আসতে চান, তারা অবশ্যই আর একটু খোঁজ খবর নেবেন। অবশ্যই দালালদের খপ্পরে পড়া যাবে না, তারা অনেক কিছু বুঝাবে, বাট আপনি আপনার কনসার্ন থেকে, আপনার মেধা থেকে, এখন তো সবকিছু গ্লোবালাইজেশনের যুগ, আপনি সবকিছু হাতের মধ্যে পাচ্ছেন। তো আরেকটু আমার মনে হয় নেট দুনিয়ায় একটু ঘাটাঘাটি করলে রিয়েল সিচুয়েশনটা, পিকচার্সটা পাওয়া যায়। এবং আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের মেন্টালি প্রিপেয়ার হয়ে আসা উচিত। আপনি দেশের বাইরে যাবেন, দ্যাট মিনস ইটস নট এ লাইক বেড অফ রোজেস। লাইফটা এখানে বেড অফ রোজেস না। সো আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং সব ধরনের একটা মানসিক প্রস্তুতি নিয়ে, যে আপনি একটা বাইরে গেলে আপনি এখানে আইসায় কিন্তু খুব ভালো জব পাবেন না। আপনাকে সবচেয়ে অড জবগুলো করার যে একটা মানসিক প্রস্তুতি এবং জীবন যে কতটা স্ট্রাগলিং হইতে পারে, আপনি এটা একমাত্র দেশের বাইরে আসার পরেই বুঝতে পারবেন। ধন্যবাদ তোমাকে। নিশি, সেম কোয়েশ্চেন ফর ইউ, তোমার ফিউচার প্ল্যান কি, আর স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলো? ফিউচার প্ল্যান হচ্ছে আমি পিএসডব্লিউ তে যাব, দেন 2 বছর কাজ করব, কাজ করে টাকা পয়সা জমাবো, দেন আমার ইচ্ছা হচ্ছে আমি এই দেশে ল করব, দ্যাটস ইট। আর নতুন স্টুডেন্টদের জন্য আমার একটাই কথা বলার, যে আপনারা যখন বাহিরে কোনো দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করবেন, সো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের মানে প্রপার একটা প্ল্যান রেডি করা উচিত এবং রিসার্চ করা উচিত। কারণ আমি এখানে আসার পর দেখছি যে আমরা একটা স্টুডেন্ট যদি চাই এই দেশে ফুল স্কলারশিপে পড়াশোনা করতে পারবো, এটা পসিবল। কারণ আমার পরিচিত আমার ফ্রেন্ডই পাইছে ফুল স্কলারশিপ এই দেশে। সো সেক্ষেত্রে আমি বলবো যারা খুব ভালো স্টুডেন্ট, কারণ এখন এদেশে এমন কোনো কিছু নেই যেটা আমরা খুঁজে বের করতে পারবো না, রিসার্চ করলে সব কিছু পাওয়া যায়। সো আপনারা ট্রাই করেন নিজেকে যোগ্য করা, নিজের স্কিল তৈরি করা, আর এমন মেন্টালিটি তৈরি করেন যে মেন্টালিটিটা আসলে মানে আপনি একটা ছোট কাজকেই বড় করে দেখেন। কারণ আমাদের বাংলাদেশের একটা থাকে আমি কেন এই কাজটা করতে যাব। সো এখন থেকে বাংলাদেশে থাকা অবস্থায় কাজ করেন, নিজের স্কিল বাড়ান, নিজের এক্সপেরিয়েন্স বাড়ান, দেন ট্রাই টু কাম ইন ইউকে। থ্যাংক ইউ। যাওয়ার আগে ওয়ান লাস্ট
একটা বার্নিং কোয়েশ্চেন আমার মাথার মধ্যে আসছে ওকে, যে পিএসডব্লিউ যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি কি করবা? পিএসডব্লিউ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি কি করব? ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমার যে জিনিসটা হচ্ছে আমার পক্ষে বাংলাদেশে যাওয়া পসিবল না, কারণ এটা আমার মানে কিছু প্রবলেম আছে, যেটা আমি লাস্ট 1 মান্থ হসপিটালে অ্যাডমিট ছিলাম বিকজ অফ সাম ইস্যু ছিল আমার। ইভেন আমি অনেক দিন ডিপ্রেশনে ছিলাম, আমার জীবনে অনেক কিছু ঘটে গেছিল। বেসিক্যালি তুমি এইটা প্রিপারেশন নিচ্ছ তোমার হেলথ ব্যাকগ্রাউন্ড দেখে তুমি এই দেশে থাকার? নট লাইক দ্যাট, আমি তো অবশ্য আমার ফুল ট্রাই করতেছি। নো, ডেফিনেটলি নো, নো, কারণ হচ্ছে আমার পক্ষে বাংলাদেশে যাওয়া পসিবল না, কারণ আমার বাংলাদেশের সিচুয়েশনটা খুবই ব্যাড সিচুয়েশন, কারণ ওখানে আমার রিস্ক আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই দেশে আসছি। আচ্ছা, কারণ আমি বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করছি, অনেক মানে বাংলাদেশ লাইক কালচারটা আমার জন্য একটা জাহান্নামের কালচার, লাইক দ্যাট। কারণ বাংলাদেশের মানুষের মেন্টালিটি এতটা নিচ হইতে পারে, যেটা আমি সাফার করে আসছি। একজন মেয়ের জন্য, বাবা মা না থাকা মেয়ের জন্য যে কতটা স্ট্রাগল, শুধু বাংলাদেশ না এদেশেও আছে, কিন্তু তারপরে এদেশে একটা আছে না, ব্রিটিশ যারা, তাদের কিন্তু মেন্টালিটি এরকম থাকে না, আমাদের বাঙালি কালচারদের এই মেন্টালিটি থাকে। সেম জিনিসটা বাংলাদেশেও। সো আমার পক্ষে আমি চাই না যে আমি বাংলাদেশে ফিরে যাই, হয়তোবা আমি মরে যাব এদেশে, তাও আমি বাংলাদেশে চাই না ফিরতে। ধন্যবাদ তোমাদের দুজনকে। শ্রোতা বন্ধুরা, আজ এইটুকুই ছিল চিটচ্যাট শোতে। আগামীবার অন্য কোনো গেস্ট নিয়ে আসবো। সাথে থাকবেন, LB24 এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। কোভিড-19 এখনও বিপজ্জনক। ৭৫ বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19-এর ফ্রি স্প্রিং বুস্টার। ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি। কোভিড-19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন। ৩০ জুনের মধ্যে 119-এ কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান।